তুমি কি জানো গতরাতে আমার সাথে কি হয়েছিল আর কিভাবে আমি এক রাতেই 7 মাসের গর্ভবতী হয়ে গেলাম? আমি সব জানি। গতরাতে আমি তোমাকে যা বলেছিলাম, যদি তুমি এর জন্য প্রস্তুত থাকো তাহলে আমাকে কল করো। আর শান্তভাবে ভাবো, সিদ্ধান্ত তোমার। তোমার সাথে হওয়া প্রতিটি অন্যায়ের প্রতিশোধ আমি নেব এবং তোমাকে তোমার অধিকার এনে দেব, তোমার নিজের মিস্টার শ্যাডো। এই মিস্টার শ্যাডোকে? আর কেন আমি গতরাতে কিছুই মনে করতে পারছি না? এই সব প্রশ্নের উত্তর। হ্যালো আন্তারা, আমি জানি 5 লাখ টাকা খুব কম। হ্যাঁ, কিন্তু খুব তাড়াতাড়ি আমি ওই অ্যাকাউন্টে আরও টাকা জমা করব। মিস্টার শ্যাডো, তুমি যেই হও না কেন, আমার সম্পর্কে দুটো বিষয় পরিষ্কার করে বুঝে নাও। প্রথমত, আমি গতরাতে নেশাগ্রস্ত ছিলাম এবং আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা একটা ভুল। আর দ্বিতীয় বিষয় হলো, আমার কাছে টাকা না থাকলেও আমার বিবেক এখনো মরে যায়নি। আমাকে সাহায্য করতে যাওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি তোমার টাকা চাই না। আন্তারা, আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবতে বলেছিলাম। আর তুমি এত তাড়াহুড়ো করে এটা কেন করছো? হ্যাঁ, আমি ভেবে নিয়েছি। আর যদি তুমি ভেবে নিয়ে থাকো, তাহলে আমাকে এতটা প্রত্যাখ্যান কেন করছো? তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন? একটা কথা বলো, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে তোমার নিজের থেকেও বেশি জানি। আমি বলেছি আমি তোমার টাকা চাই না। অন্তরা কলটি কেটে দিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল, কিন্তু সেটা ছিল একটি ল্যান্ডলাইন নম্বর। অন্তরা কলটি রিসিভ করল। মিসেস অন্তরা, আপনার মামাকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুবই গুরুতর অবস্থায় আছেন। আপনি দ্রুত হাসপাতালে চলে আসুন। এটা শুনে অন্তরার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। লাইফ কেয়ার হসপিটালের গেটের সামনে একটি অটোরিকশা এসে থামল। অন্তরা ভাড়া মিটিয়ে সে দৌড়ে হাসপাতালের ভিতরে ঢুকে গেল। এক্সকিউজ মি সিস্টার, মুকুন্দ বানসাল আমার মামা। ওনার কি হয়েছে? হ্যাঁ, তিনি সকালে চেকআপের জন্য এসেছিলেন, তারপর একটা ফোন পান। হঠাৎই তার রক্তচাপ কমে যায়। তিনি এখন আইসিইউতে আছেন। এটা শুনে অন্তরা খুব নার্ভাস হয়ে পড়ল। মুকুন্দ বনসল ছিলেন গায়ত্রীর বাবা এবং অন্তরার বড় মামা। তিনি আগে হার্ট অ্যাটাক করেছিলেন, আর তিনি ছোটবেলা থেকে অন্তরাকে মা বাবা দুজনের ভালোবাসা দিয়েছিলেন। অন্তরার চোখে জল এসে গেল। তখনই আইসিইউর ডাক্তার বাইরে এলেন। ডক্টর, আমি অন্তরা। মুকুন্দ বনসাল আমার মামা। উনি কি ঠিক আছেন? দেখুন, তার অবস্থা খুবই সংকটজনক। আমাদের অপারেশন করতে হবে। আমরা আর অপেক্ষা করতে পারি না। দয়া করে 3 লক্ষ টাকা জমা দিন, যাতে আমরা দ্রুত অপারেশন শুরু করতে পারি। আমি টাকা জোগাড় করছি ডক্টর, আপনি অপারেশন শুরু করুন। আমি দুঃখিত অন্তরাজি, আমরা অগ্রিম টাকা ছাড়া অপারেশন শুরু করতে পারবো না। এটা হাসপাতালের নীতির বিরুদ্ধে। অন্তরার কাছে এত টাকা ছিল না, তাই সে নিজের আত্মসম্মান ত্যাগ করে রুদ্রার নম্বরে কল করল। হ্যালো রুদ্রা। আজ সকালে তুমি যখন আমার কল কেটে দিয়েছিলে, তখন আমি ভেবেছিলাম তুমি আর কখনো আমার সাথে কথা বলবে না। বুঝতে পারছি, মনে হচ্ছে আমার থেকেও বেশি তুমি ডিভোর্স পাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছ। রুদ্রার বিদ্রূপ উপেক্ষা করে অন্তরা বলল, রুদ্র, তুমি কি আমাকে 3 লাখ টাকা দিতে পারবে? তোমার লোভের কোনো সীমা নেই। গতকালই আমি তোমাকে একটা চেক দিয়েছিলাম, আর আজ আবার তুমি আমার কাছ থেকে টাকা চাইছো। আর যখন গতকাল আমি বলেছিলাম তুমি আমাকে শুধু টাকার জন্য বিয়ে করেছো, তখন সতী সাবিত্রী হয়ে গিয়েছিলে। রুদ্র, তুমি মনে করো যে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি? দয়া করে আমাকে একবার সাহায্য করো। মিসেস আহুজা, যা কিছু করার আছে দয়া করে তাড়াতাড়ি করুন। রোগীর হাতে খুব বেশি সময় নেই। আমি আর কখনো তোমার কাছে কিছু চাইবো না, শুধু আমাকে 3 লাখ টাকা দাও। এই নাটকটা এখন বন্ধ করো। রুদ্র কোথায়? তাকে ফোনটা দাও। তোমার সাথে কথা বলতে চায় না। রুদ্র নিজেই আমাকে তার ফোন দিয়েছে এবং বলেছে যে সে ডিভোর্স ছাড়া অন্য কোনো বিষয়ে তোমার সাথে কথা বলতে চায় না।
তোমার কি কিছুই জানা নেই কি হচ্ছে? মামা হাসপাতালে হাসপাতালে অসুস্থ আর তার চিকিৎসার জন্য তোমার টাকা দরকার, তাই তো? দয়া করে রুদ্রকে বলো আমাকে 3 লাখ টাকা দিতে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ধীরে ধীরে তোমাদের সব টাকা ফেরত দেব। ভালো করে শুনে নাও, রুদ্র যদি নিজে থেকে তোমাকে টাকা দিতেও রাজি হতো তবুও আমি তাকে দিতাম না, কারণ আমি তোমার মামাকে মানে আমার সম্মানিত বাবাকে ফোন করে বলেছি যে তুমি অন্য একজন পুরুষের সাথে ছিলে, আর এটা শুনেই তিনি সরাসরি অপারেশন থিয়েটারে চলে গিয়েছিলেন। এটা বলেই গায়ত্রী নির্লজ্জভাবে হাসল এবং ফোন কেটে দিল। অন্যদিকে অন্তরা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল একটা মেয়ে কিভাবে নিজের বাবার সাথে এমন করতে পারে। নিচে লেখা ছিল মিস্টার শ্যাডো। এটা পড়ে অন্তরা বেশি কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে তার ওয়ালেট থেকে মিস্টার শ্যাডোর ডেবিট কার্ড বের করল এবং নার্সকে জিজ্ঞেস করল টাকা জমা দেওয়ার সাথে সাথেই অন্তরার মামার অপারেশন শুরু হয়ে যাবে কিনা। অপারেশন অনেকক্ষণ ধরে চলল, কিন্তু অন্তরা সেখান থেকে এক পাও সরল না। 12টায় রুদ্র অন্তরাকে ফোন করল। অন্তরা, আমি ফ্যামিলি কোর্টের বাইরে দাঁড়িয়ে আছি, তুমি কোথায় পৌঁছেছো? আমি আসতে পারবো না। অন্তরা, তুমি বলেছিলে তুমি আসবে, তুমি তোমার কথা থেকে ফিরে যাচ্ছ। না, আমিও যত তাড়াতাড়ি সম্ভব তোমার থেকে মুক্তি পেতে চাই। তাহলে দয়া করে এসো, আমার কাছে খুব বেশি সময় নেই। আর আমিও তোমার জন্য আমার সময় নষ্ট করতে চাই না রুদ্রা। মামার অপারেশন চলছে, তাই আমি আসতে পারছি না। উনি স্টেবল হলে আমি তোমাকে জানাবো। আমি তোমাকে টাকা দিতে অস্বীকার করেছিলাম বলে তুমি এই সব চালাকি করছো, এর মানে কি? একদমই না। তোমার টাকা শুধু তোমার গার্লফ্রেন্ড গায়ত্রীকেই দাও, আমার চাই না। এটা বলে অন্তরা শুধু ফোন কেটে দিল না, বরং সেটি বন্ধও করে দিল। অন্তরার মামার অপারেশন সন্ধ্যা পর্যন্ত চলল। কয়েক ঘন্টা পরে ডাক্তার বাইরে এসে ভালো খবর দিলেন। অন্তরা মন থেকে ডাক্তারকে ধন্যবাদ জানালো। কৃতজ্ঞতা প্রকাশ করার পর অন্তরার মামা মুকুন্দকে আবার ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। মামা, চেতনা ফিরে পাওয়ার সাথে সাথেই তিনি সামনে অন্তরাকে দেখতে পেলেন। মেয়ে, আমাকে একবার বলো, গায়ত্রী যা বলেছে সব মিথ্যে। তুমি কিভাবে এমন বড় ভুল করতে পারলে আমার বাচ্চা? ব্যাপারটা মোটেও সেরকম নয়। এখন আপনার কোনো স্ট্রেস নেওয়া উচিত নয়। রুদ্র কি এসব জানে? হয়তো না। এখন থেকে সাবধান থেকো মেয়ে। ঈশ্বর না করুন এমন কোনো ভুল আবার হয়, এর জন্য তোমার বিয়ে ভেঙে যাবে। মারা যাওয়ার পর আমি তোমার মাকে কি বলবো? মুকুন্দ কথা শেষ করতেই দরজা খোলা শব্দ শোনা গেল। অন্তরা সেই দিকে তাকিয়ে সম্পূর্ণ হতবাক হয়ে গেল। সেখানে রুদ্র দাঁড়িয়েছিল, আর তার সাথে গায়ত্রীও এসেছিল। এখন কেমন লাগছে? আরে রুদ্র বাবা, এসো এসো, বসো। অন্তরামে রুদ্র এত ব্যস্ত, ওকে অপারেশনের কথা বলার কি দরকার ছিল? ওর কাজ অযথা ব্যাহত হয়েছে। মামা, অন্তরা আমাকে ফোন করেনি। আমি এখানে গায়ত্রীর জন্য এসেছি। গায়ত্রীর জন্য? মানে? বাবা, আপনার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার সাথে সাথে আমি আপনাকে আরেকটা কথা বলতেও চেয়েছিলাম, তাই আমরা দুজনেই এখানে এসেছি। এটা বলে গায়ত্রী শয়তানি দৃষ্টিতে অন্তরার দিকে তাকালো। যদি গায়ত্রী গত 48 ঘন্টায় যা যা হয়েছে সব মুকুন্দকে বলে দেয়, তাহলে তিনি বেঁচে থাকতে পারবেন না। এখন অন্তরা কি করবে? সে কি গায়ত্রীকে থামাতে পারবে, নাকি সে তার সেই মামা হারাবে যিনি তার মা বাবার মতো? আসলে বাবা, রুদ্র এখন শুধু আমার জামাই বাবু নয়,
সে হলো একটা তার বসও। গায়ত্রী এখন রুদ্রর কোম্পানিতে কাজ করছে, আর রুদ্র তার কাজের খুব প্রশংসাও করে। আচ্ছা, এটা তো ভালো কথা। গায়ত্রীর পড়াশোনার জন্য আমরা যে কষ্ট করেছি তার ফল অবশেষে মিষ্টি হতে শুরু করেছে। আপাতত অন্তরা গায়ত্রীকে থামাতে পেরেছিল, কিন্তু কখন গায়ত্রী কিছু বলে ফেলবে তার কোনো নিশ্চয়তা ছিল না। আরে তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? বসো। আমরা শুধু আপনার খোঁজ নিতে এসেছিলাম। এখন আপনি ভালো আছেন তাই আমরা যাচ্ছি। আসলে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাই আমাকে বেরোতে হবে। তোমরা সবাই তোমাদের কাজ করো, আমাকে নিয়ে চিন্তা করো না। আপনার যদি কোনো কিছুর দরকার হয় আমাকে ফোন করবেন, বা গায়ত্রীকেও ফোন করতে পারেন। রুদ্রর এই পরিপক্কতা দেখে মুকুন্দ সব সময় মনে করতেন যে অন্তরা খুব ভাগ্যবতী যে এমন একজন ভদ্রলোককে পেয়েছে। আজ এত ব্যস্ততার মাঝেও সে সময় বের করে তাকে দেখতে এসেছে। এতে মুকুন্দর তার প্রতি সম্মান আরও বেড়ে গেল। রুদ্র বাবা। জি মামা, আমি খুশি যে গায়ত্রী তোমার সাথে কাজ করছে। যদিও সে তোমার শ্যালিকা, তবুও এই সম্পর্কের জন্য তার কোনো ভুল যেন তুমি উপেক্ষা না করো। তার দরকার হবে না, গায়ত্রী খুব ভালো কাজ করছে। রুদ্র বাবা, আরেকটা বিষয় ছিল যেটা আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। জি বলুন। বাবা, আমার ডাক যে কোনো সময় আসতে পারে, তাই যাওয়ার আগে আমি তোমাদের দুজনের সন্তানদের সাথে খেলতে চাই। মুকুন্দের কথা শুনে অন্তরা মাথা নাড়ল। সে কিভাবে তার মামাকে বলবে যে সে কোনো দিন মা হতে পারবে না? পাপা, হয়তো আপনি জানেন না, কিন্তু এই অন্তরা কখনো আমি ভুলে গিয়েছিলাম। নার্স ওষুধের এই প্রেসক্রিপশনটা দিয়েছেন, এটা মার্সি ফার্মেসি থেকে এনে দাও, নিয়ে এসো। আমি রুদ্রর সাথে একা কথা বলতে চাই। সিস্টার, এমন কি কথা যা এত ব্যক্তিগত যে সবার সামনে বলা যায় না? তাছাড়া আমরা তো সবাই পরিবার, লুকানোর কি আছে, তাই না রুদ্র? মনে হচ্ছে বিদেশে পড়াশোনা করে তুমি ওয়েস্টার্ন কালচারটা বেশ ভালোই শিখে এসেছো। তুমি তোমার জামাইবাবুকে নাম ধরে ডাকছো? গায়ত্রী, স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে কেউ হস্তক্ষেপ করে না। এখন যাও, ওষুধ নিয়ে আসো। তোমার সাথে কথা আছে, তুমি কি বাইরে আসবে? আজ মামার অপারেশন হয়েছে, আর তুমি দেখেছ তার অবস্থা খুবই গুরুতর। ডাক্তার বলেছেন তাকে কোনো ধরনের স্ট্রেস দেওয়া যাবে না, না হলে তার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে, আর এবার তাকে বাঁচানো আরও কঠিন হবে। তাই আমাদের ডিভোর্সের ব্যাপারটা ওনার জানা উচিত নয়, না হলে তিনি এই ধাক্কা সহ্য করতে পারবেন না। তাকে কিছু বলো না। প্রথমত আমাকে স্ত্রীর মতো হুমকি দেওয়া বন্ধ করো। যদিও আইনগতভাবে আমাদের ডিভোর্স হয়নি, কিন্তু মন থেকে আমরা অনেক আগেই আলাদা হয়ে গেছি। আমরা 4 বছর একসাথে থাকার সময়ও তুমি আমাকে কখনো কোনো অধিকার দাওনি, তাহলে এখন আলাদা হয়ে যাওয়ার পর আমি তোমাকে কি আদেশ দেব রুদ্রা? আমাদের 4 বছরের বিবাহিত জীবনে আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। উনি যেন কিছুই জানতে না পারেন। তুমি ভাবছো আমার কথা শুনলে তুমি হেরে যাবে আর আমি জিতে যাব? এটা জেতা হারার ব্যাপার নয় রুদ্রা, এটা কারো জীবনের প্রশ্ন। উনি আমার মামা, কিন্তু গায়ত্রীর বাবাও। আমার জন্য না হলেও অন্তত গায়ত্রীর জন্য এটা করো। ঠিক আছে, আমি গায়ত্রীর সাথে এই বিষয়ে কথা বলবো। এখন যদি তোমার কথা শেষ হয়ে থাকে, আমি কি যেতে পারি? আমার দেরি হয়ে যাচ্ছে। অন্তরা তাড়াতাড়ি তার মামার ওয়ার্ডে পৌঁছতে চাইল। তার ভয় ছিল গায়ত্রী আগে পৌঁছে গেলে সবকিছু বলে দেবে। হঠাৎ রুদ্র তার গলায় একটা দাগ লক্ষ্য করল। তোমার গলায় এই দাগটা কি? রুদ্র বুঝতে বেশি সময় নিল না এটা কেমন দাগ। এটা একটা দুর্ঘটনা ছিল রুদ্র, আর আমি তোমাকে কোনো ব্যাখ্যা দিতে বাধ্য নই। মামা ভালো হয়ে গেলে আমরা ডিভোর্সের প্রক্রিয়া সম্পূর্ণ করব। তারপর তোমাকে আমার মুখ দেখতে হবে না, আর আমাকেও তোমার মুখ দেখতে হবে না। এখন তোমার আর আমাকে প্রশ্ন করার কোনো অধিকার নেই। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, আমি এখনো তোমার স্বামী, এখনো ডিভোর্স হয়নি।
বলো সে কে, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। আমার কোনো স্বামী নেই, আসলে কোনোদিনই ছিল না। অন্তরা তার কোয়ার্ডের দিকে এগিয়ে গেল। তার একটাই ভয় ছিল, একা পেয়ে গায়ত্রী যেন তার বাবাকে সবকিছু বলে না দেয়। মামা, গায়ত্রী কি ওষুধ নিয়ে আসেনি? না, কি হয়েছে? রুদ্র কি ফিরে আসেনি? রুদ্রর একটা ফোন এসেছিল, তাই তাকে যেতে হয়েছে। কিন্তু সে আমাকে বলেছে আপনাকে জানাতে যে সে কাল অবশ্যই আপনাকে দেখতে আসবে। তুমি খুব ভাগ্যবতী মেয়ে, এমন একজন বুঝদার স্বামী পেয়েছো। আমি আপনার ওষুধ নিয়ে আসছি। আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ট্রান্সফার করেছি, একবার দেখে নাও। ফার্মাসিতে ওষুধের দাম দেখে অন্তরা বুঝতে পারল কেন গায়ত্রী সেগুলো কেনেনি। মাত্র 1 সপ্তাহের ওষুধের বিলি ছিল 25,000 টাকা। আমি ওষুধ নিয়ে এসেছি, এগুলো এখানে রাখছি। আমাকে এখন যেতে হবে, কিন্তু আমি কাল সকালে তাড়াতাড়ি ফিরে আসব। যখন অন্তরা হোটেল ওশেন স্টারে ঢুকল, তখন রাত 9টা বাজতে 10 মিনিট বাকি। সে জানতে চাইছিল মিস্টার শ্যাডোকে, কিন্তু একই সাথে তার একটু নার্ভাস লাগছিল। অন্তরা রুম নম্বর 607-এর সামনে থামল। সে গভীর শ্বাস নিল এবং দরজার দিকে হাত বাড়ালো। তার হাত সামান্য কাঁপছিল। অন্তরা ধীরে দরজা খুলে ভিতরে ঢুকল। হ্যালো অন্তরা। ম্লান আলোতে অন্তরা দেখতে পেল জানালার কাছে একজন মানুষের ছায়া দাঁড়িয়ে আছে। অন্তরা কি জানতে পারবে মিস্টার শ্যাডোকে? সত্যি কি এমন কোনো মানুষ আছে, নাকি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে? তার হাতে একটি গ্লাস ছিল, সে সম্ভবত পান করছিল। ভিতরে আসো। অন্তরা ধীরে ধীরে মিস্টার শ্যাডোর দিকে এগোতে লাগল। তার হৃদয়ে জোরে ধুকপুক করছিল, কিন্তু সে এখনও জানত না লোকটা দেখতে কেমন। মিস্টার শ্যাডো, আমি কি একটা ড্রিঙ্ক নিতে পারি? জানো, আমি এই ওয়াইনটা বিশেষ করে তোমার জন্য ফ্রান্স থেকে এনেছি। আমি মদ খাই না। আমি আগের জন্য খুব দুঃখিত। তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। যদি তোমার কোনো ক্ষতি হয়ে থাকে, আমি তার ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে আমার রাগের ক্ষতিপূরণ কিভাবে দেবে মিসেস অন্তরা আহুজা? তুমি আমার পুরো নাম জানো? আমি তোমাকে তোমার নিজের থেকেও বেশি চিনি। অন্তরা অনুভব করল এই মানুষটার মধ্যে এক ধরনের অদ্ভুত আকর্ষণ আছে, যা তার মাথায় প্রভাব ফেলছে। সে একজন বিবাহিত নারী যে কখনো মা হতে পারবে না, আর সেই কারণেই তার শাশুড়ি ও স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু অন্তরা বুঝতে পারছিল না কেন মিস্টার শ্যাডো তার জন্য এত টাকা খরচ করতে চাইছে। আমি কে? আমি কি করি? আমি কাকে বেছে নিই? এগুলো আমার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে তোমাকে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আমি দুঃখিত মিস্টার শ্যাডো। তাহলে আমরা কিসের অপেক্ষা করছি? এখন প্রেমের গান শুরু করা যাক। ও, আমার এখনো ডিভোর্স হয়নি। তাতে কি আসে যায়? আমি আগে ডিভোর্স নিতে চেয়েছিলাম, তারপর
তুমি এখনও সেই অবিশ্বস্ত স্বামীর প্রতি অনুগত। সে তোমাকে তোমার নিজের কাজিনের সাথে প্রতারণা করেছে এবং একসাথে তোমাকে তোমার নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি আমার আন্তারা। অন্তরা পুরোপুরি মিস্টার শ্যাডোর আকর্ষণ অনুভব করতে পারছিল। তার মনে হচ্ছিল মিস্টার শ্যাডোর শ্বাস প্রশ্বাসও দ্রুত হয়ে যাচ্ছে। অন্তত বলো, তুমি কে? সঠিক সময়ে এলে আমি সব বলবো। আমি তো জানিই না তুমি কে। এমনও হতে পারে অন্য কেউ সুযোগ নিয়ে তোমার জায়গা নিয়ে নেবে। কেউ তোমাকে স্পর্শও করতে পারবে না, একা ঘুমানো তো দূরের কথা। আরেকটি উন্মত্ত রাত কেটে যাওয়ার পর সকালে যখন অন্তরা ঘুম থেকে উঠল, মিস্টার শ্যাডো রুমে ছিল না। তার গত রাতের ঘটনাগুলো মনে পড়ল। যদি সবটাই একটা স্বপ্ন হতো। ঠিক তখনই তানভি ঢুকল এবং বলল, মানে 2025 সালে কে আর টেক্সট মেসেজ পাঠায় বলো তো? আমার বাবা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আচ্ছা, এসব ছেড়ে বলো, সে দেখতে কেমন? আমি জানি না, অন্ধকার ছিল তাই ঠিকমতো দেখতে পারিনি। অন্তত তার উচ্চতা আর গঠন। এটা শুনে আন্তারা মিস্টার শ্যাডোর শক্ত হাত আর প্রশস্ত বুকের কথা মনে করল। হ্যাঁ, লম্বা আর তাকে মনে করতেই তোমার গাল লাল হয়ে গেল কেন? এমন কিছু নেই। যাই হোক, সে যেই হোক, সে খুব ধনী মানুষ। মানে তুমি তার কাছ থেকে 10 লাখ টাকা পেয়েছো, তাও আবার এভাবে? আমি বলছি সে অবশ্যই তোমাকে পছন্দ করে। আমি বিবাহিত বন্ধু। হ্যাঁ, রুদ্রা কি তোমার কাছে জিজ্ঞেস করে গায়ত্রীর সাথে সম্পর্ক শুরু করেছিল? তুমি মিস্টার শ্যাডোর সাথে থাকতে চাও কি না সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমার মতে তোমার যত তাড়াতাড়ি সম্ভব রুদ্রাকে ডিভোর্স করা উচিত, যাতে তোমাকে আর তার সেই নোংরা মুখ দেখতে না হয়। তন্বী ঠিকই বলেছিল। আন্তারা আহুজা পরিবার আর গায়ত্রীর জন্য যা করার ছিল সবই করেছে। এখন তাদের নিয়ে ভাবার দরকার নেই। তাই তার যত তাড়াতাড়ি সম্ভব রুদ্রকে ডিভোর্স করা উচিত। না, এটা হতে পারে না। কেন নয়? মানে কেমন মানুষ এমনভাবে একজন অচেনা মানুষকে লাখ লাখ টাকা দেয়? হ্যাঁ, আমিও বুঝতে পারছি না। আমি বিবাহিত এবং সন্তান জন্ম দিতে পারি না, তারপরও সে আমার জন্য এত কিছু করছে কেন? কে এই মিস্টার শ্যাডো এবং কেন সে নিজের মুখ দেখাচ্ছে না? এই মানুষের রহস্য কি? সে কি সত্যিই একজন বিকৃত মানুষ? সে কি সত্যি আন্তারাকে সাহায্য করতে চায়, নাকি এটা কোনো ষড়যন্ত্র? পরবর্তী কাহিনী জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি বিবরণে দেওয়া আছে।